জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে অপারেশন সিঁদুরের পর থেকেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ আরও বেশি অস্থির হয়ে উঠেছে। সম্প্রতি বেলুচিস্তান নিয়ে দুটো বড় খবর আসছে। প্রথমটা হলো সেখানকার মানুষজন ভারতকে উদ্দেশ্য করে বলছেন যে মোদিজি আমাদেরকে পাকিস্তানের কবল থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করুন। আর দ্বিতীয়টা, বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষকরা ভাবছেন যে বেলুচিস্তান আর খুব বেশি দিন পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে না। খুব তাড়াতাড়ি এখানে বড় কিছু একটা ঘটতে চলেছে। এই যে বড় কিছু, এর পেছনে আসলে ভারতের একটা কভার্ট অপারেশন কাজ করছে। মানে ভারত এমন সব কর্মকাণ্ড করছে যেগুলো সবাই জানে, কিন্তু সরাসরি কেউ ভারতকে দায়ী করতে পারবে না। মানে সবাই জানে কে করছে, কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না কে করছে, যাকে বলে ওপেন সিক্রেট। এই ধরনের কৌশলের মাধ্যমে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার একটা শক্ত পটভূমি তৈরি হচ্ছে। আজকের এই ভিডিওটাতে আমরা এটাই বিশ্লেষণ করে দেখব যে বেলুচিস্তানে ঠিক কি ঘটছে, সামনে কি হতে পারে, আর ভারতীয় হিসাবে আমরা বেলুচ জনগণকে ঠিক কিভাবে সাহায্য করতে পারি। তবে আলোচনার সুবিধার্থে মূল আলোচনাটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগে বেলুচিস্তানের সামগ্রিক পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করব এবং দ্বিতীয় অংশে জানব বেলুচিস্তানকে স্বাধীন করবার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা কিভাবে মুভ করছি। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, আলোচনা শুরুতেই বুঝে নেওয়া দরকার যে পাকিস্তান কেন এত মরিয়া হয়ে বালুচিস্তানকে ধরে রাখতে চাইছে। ইতিহাস বলছে বেলুচিস্তান একসময় একটা স্বাধীন ভূখণ্ড ছিল এবং আলাদা একটা দেশ ছিল। পরে পাকিস্তান জোর করে এই ভূখণ্ড দখল করে নেয়, ঠিক যেমন চীন গায়ের জোরে তিব্বতকে দখল করেছিল তেমনি। আর তখন থেকেই পাকিস্তান বেলুচিস্তানে জবরদস্তি নিজেদের শাসনকে কায়েম রেখেছে। যদিও পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র 6% বেলুচিস্তানে থাকে, তা সত্ত্বেও বেলুচিস্তান কিন্তু পাকিস্তানের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। কেন? এর পেছনে তিনটে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথম কারণ, বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর। যেমন ধরুন, সুই নামের একটা জায়গা আছে যেখানে বিপুল পরিমাণে সোনা, তামা এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে। এখানে এত পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে যে পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদনের 70% এই গ্যাসের উপরে নির্ভরশীল। জাস্ট একবার ভাবুন, যদি বেলুচিস্তান স্বাধীন হয়ে যায় তাহলে পাকিস্তানের 70% বিদ্যুৎ উৎপাদন ধসে যাবে। মানে পাকিস্তানের 70% এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়বে। আর দ্বিতীয় কারণ হলো, বেলুচিস্তানের হারমাই এলাকায় রয়েছে বড় সড়ো কয়লার খনি। সেখান থেকে কয়লা তুলে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে পাকিস্তান। অর্থাৎ এই অঞ্চলে শুধু গ্যাস নয়, কয়লার জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তৃতীয় কারণ হলো গোয়াদার বন্দর। বেলুচিস্তানের এই বন্দর এখন চীন এবং পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ করাচি বন্দর পাকিস্তানের ব্যস্ততম বন্দর। সেখানে নতুন করে কোনো কিছু যোগ করা সম্ভব নয়। আর করাচির কাছে আর একটা বন্দর আছে যার নাম মোহাম্মদ বিন কাসিম বন্দর, যেখানে শুধু শিল্প ভিত্তিক এক্সপোর্ট এবং ইম্পোর্ট হয়। তাই আন্তর্জাতিক বাণিজ্যের প্রেক্ষাপটে পাকিস্তানের ভরসা এখন গোয়াদার বন্দর, যেটা কিন্তু বেলুচিস্তান প্রদেশেই অবস্থিত। আর এই গোয়াদার বন্দরটা মূলত চীন তৈরি করেছে এবং এটা হলো চীন পাকিস্তান ইকোনমিক করিডর সিপেকের অংশ। চীন মধ্যপ্রাচ্য থেকে তেল, গ্যাস সহ অনেক দরকারি জিনিসপত্র আনে, যেগুলো চীন অনেকটা ঘুরপথে আমদানি করে। মানে আরব সাগর, ভারত মহাসাগর, মালাক্কা প্রণালী পেরিয়ে চীন সাগর হয়ে তবে চীনে গিয়ে পৌঁছয়। তবে এই সমুদ্রপথে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যার নাম হলো মালাক্কা প্রণালী। আপনারা নাম শুনে থাকবেন। এই মালাক্কা প্রণালীর কাছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারতীয় সেনার ট্রাই সার্ভিস কমান্ডো বসে চীনের ওপরে কিন্তু নজরদারি করে। শুধু তাই নয়, ভারত, আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল এই সব দেশ মিলে এখানে প্রায়শই নৌ মহড়া চালায়। ফলে এই পথ দিয়ে বাণিজ্য করা চীনের জন্য কিন্তু অনেকটাই দুশ্চিন্তার। চীনের ভয়, কোনোদিন যদি ভারত মালাক্কা প্রণালীকে বন্ধ করে দেয় তাহলে মধ্যপ্রাচ্য বা আফ্রিকা থেকে চীনের পণ্য আনা বন্ধ হয়ে যাবে। চীনের এই ভয়কে ভূ রাজনীতির ভাষায় বলে মালাক্কা ডাইলেমা। আর এই মালাক্কা ডাইলেমা থেকে বাঁচতেই চীন একটা বিকল্প রাস্তা খুঁজে বের করেছে, যেটা হলো এই গোয়াদার বন্দর। এখন চীন আফ্রিকা বা মধ্যপ্রাচ্য থেকে পণ্য এনে এই গোয়াদার বন্দরে নামায়।
তারপর সেখান থেকে সোজা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপেক ধরে চীনের জিংজিয়াং প্রদেশে চলে যায়, আর সেখান থেকে সেই পণ্য চীনের বিভিন্ন শিল্প এলাকায় পৌঁছে যায়। এভাবে চীন বেলুচিস্তানের গোয়াদার বন্দরের উপরে নির্ভর করে তার শিল্প কারখানাগুলোকে চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে মালাক্কা ডাইলেমা মানে ভারতের বিপদ থেকে নিজেকে অনেকটা নিরাপদ দূরত্বে রাখতে পেরেছে। এখন কাল যদি বেলুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে চীনের গোয়াদার বন্দরের উপরে নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে। এর প্রভাব চীনের অর্থনীতিতে ভয়ঙ্করভাবে পড়বে। তখন চীনের সামনে আবার মালাক্কা প্রণালী একমাত্র ভরসা উঠবে। এই কারণে গোয়াদার বন্দর কিন্তু চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পাকিস্তানও বেলুচিস্তানকে কিছুতেই হাতছাড়া করতে চাইছে না, কারণ পাকিস্তানের আশঙ্কা হলো আজ যদি বেলুচিস্তান স্বাধীন হয়ে যায় তাহলে তার প্রভাব কিন্তু গোটা দেশের ওপরে গিয়ে পড়বে। তখন পাখতুনিস্তান, গিলগিট বাল্টিস্তান, সিন্ধু প্রদেশের স্বাধীনতা আন্দোলন মাথা তুলে দাঁড়াবে। একটার পর একটা প্রদেশ স্বাধীনতা দাবি করবে, যার ফলে পাকিস্তান কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। এই কারণে বেলুচিস্তান শুধু একটা প্রদেশ নয়, এটা চীন এবং পাকিস্তানের ভূ রাজনৈতিক অস্তিত্বের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা এলাকা। আর তাই পাকিস্তান এখন চীনের সহযোগিতা নিয়ে বেলুচিস্তানকে দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে। এই জন্য পাকিস্তান তাদের সেনাবাহিনীর একটা বিশেষ ইউনিটকে বেলুচিস্তানে মোতায়েন করেছে, যার নাম ফ্রন্টিয়ার কোর। এটি পাকিস্তান আর্মির একটা এলিট ফোর্স। এই ফোর্সের প্রায় 60,000 সৈন্য বর্তমানে বেলুচিস্তানে মোতায়েন করা হয়েছে। আর এই ফ্রন্টিয়ার কোরের হেডকোয়ার্টার হলো কোয়েটা ক্যান্টনমেন্ট। কোয়েটা হলো বেলুচিস্তান প্রদেশের রাজধানী। ওখান থেকেই পুরো বেলুচিস্তানে পাকিস্তান আর্মি তাদের আর্মি অপারেশন চালায়। তবে এই ফ্রন্টিয়ার কোর তাদের একটা বড় আউটপোস্ট তৈরি করেছে কোহুলু নামক জায়গায়, আর তুরাবাত নামক একটা জায়গায় গড়ে তুলেছে তাদের লজিস্টিক ঘাঁটি। অতএব এই তিনটি জায়গা পাকিস্তান আর্মির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, কোয়েটা, যেখান থেকে পুরো ফোর্সের অপারেশন চালানো হয়। দুই, কোহুলু, যেখান থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার অপারেশন চলে। আর তিন, তুরবাত, এটা লজিস্টিক বা রসদ সাপ্লাইয়ের কেন্দ্র। অতএব বেলুচিস্তানে যদি পাকিস্তানি সেনাবাহিনীকে কাবু করতে হয় তাহলে এই তিনটে জায়গাকে টার্গেট করতে হবে। কিন্তু প্রশ্ন হলো এই টার্গেট করার কথা আমি কেন বলছি? দেখুন, এর স্পষ্ট কারণ হলো বেলুচ জনগণ এখন নিজেরাই স্বাধীনতার পথে হাঁটতে চাইছে। আর এটা কিন্তু কোনো সাধারণ প্রতিবাদ নয়, এটা তাদের দীর্ঘদিনের বঞ্চনার ফল। কি ধরনের বঞ্চনা? প্রথমটা হলো সেনাবাহিনী। মানে পাকিস্তানের সেনাবাহিনী মূলত পাঞ্জাবি ডোমিনেটেড আর্মি। এর মানে হলো পাকিস্তানের সেনাবাহিনীতে পাঞ্জাবি ছাড়া অন্য প্রদেশগুলো থেকে তেমন কেউ সুযোগ পায় না। এই প্রেক্ষিতে বেলুচরা প্রশ্ন তোলে যে তাদের এলাকাটা গোটা পাকিস্তানের 40% বেশি, তা সত্ত্বেও বেলুচরা সেনাবাহিনীতে কেন ঠাঁই পায় না। দ্বিতীয় বিষয়টা হলো সরকারি প্রতিষ্ঠানে সুযোগ। পাকিস্তানে যত বড় বড় পাবলিক ইনস্টিটিউশন আছে, সেটা বিচার ব্যবস্থা হোক বা সিভিল সার্ভিস, সব কিছুই কিন্তু পাঞ্জাবিদের দখলে। বেলুচদের এখানে কিন্তু প্রায় দেখা যায় না বললেই চলে। ফলে একটা পুরো জনগোষ্ঠী নিজেদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত মনে করে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ বা রিসোর্স। বেলুচিস্তানে বিশাল পরিমাণে প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, কয়লা, এমনকি রেয়ার আর্থ মিনারেলস থাকলেও সেখানকার মানুষেরা এগুলোর কিন্তু কোনো সুফল পায় না। পাকিস্তান সরকার এই সম্পদকে পুরোপুরি দখল করে রেখেছে। আর চীন এই মূল্যবান খনিজ তুলে সিপেক করিডর দিয়ে সোজা চীনে নিয়ে চলে যাচ্ছে। শুধু তাই নয়, যখন চীন পাকিস্তান ইকোনমিক করিডর মানে সিপেক গড়ে তোলা হলো, তখন বেলুচ জনগণের সঙ্গে একবারও আলোচনা করা হলো না। অথচ বেলুচরা নিজেদের জমি আর শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা মানুষ। পাকিস্তান সেনাবাহিনী জোর করে তাদের জমি দখল করেছে, অনেক সময় বেআইনিভাবে দখল করেছে। সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ ব্যক্তি চীনের সঙ্গে গোপনে আঁতাত করে বেশ কিছু জমি আবার নিজেরাই দখল করে রেখেছে। ফলে আগের তিনটি বঞ্চনার সঙ্গে এখন জমি দখলের ক্ষোভও কিন্তু যুক্ত হয়ে গেছে। এই অত্যাচার, এই বঞ্চনা এখানেই শেষ নয়। এই হতাশা এবং একঘরে হয়ে যাওয়া বেলুচ জনগণকে পাকিস্তান কখনোই তাদের অভিযোগ জানানোর সুযোগ তো দেয়নি, বরং অনেককে জোর করে হত্যা করেছে, অপহরণ করে অজানা জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন করেছে এবং মিডিয়া বা গণমাধ্যমকে সম্পূর্ণভাবে ব্ল্যাক আউট করে রেখেছে, যাতে অত্যাচারের কোনো খবর কোনো রকমভাবেই বাইরে না বেরোয়। এই সমস্ত অন্যায়ের কারণে আজ বেলুচিস্তানে একটা অবাক করার মতো ঘটনা ঘটেছে। আগে যেসব উপজাতি গোষ্ঠী যেমন বুগতি, মরি, মেঙ্গল, এরা আলাদা আলাদা থাকতো, নিজেদের আলাদা আলাদা রীতিনীতি নিয়ে ব্যস্ত থাকতো, আজ পাকিস্তানের নির্যাতন তাদেরকে এক করে দিয়েছে। বুগতি, মরি, মেঙ্গল
বেঙ্গল সবাই এখন এক ছাতার নিচে চলে এসেছে। এবং শুধু তাই নয়, এরা সবাই পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। কেউ বেলুচ লিবারেশন আর্মির নাম নিয়ে, কেউ বেলুচ লিবারেশন ফ্রন্টের নাম নিয়ে, কেউ ইউনাইটেড বেলুচ আর্মি তৈরি করেছে, আবার কেউ বা বেলুচ রিপাবলিকান আর্মি গড়ে ফেলেছে। আর আগে এরা সকলে আলাদা আলাদা লড়াই করলেও এখন পাকিস্তানের অত্যাচারের কারণে এই সব কটা গ্রুপ একসঙ্গে লড়তে শুরু করেছে। নতুন এই গ্রুপের নাম প্রথমে রাখা হয়েছিল বেলুচ রাজি আজই সংগর, আর এখন এটাকেই বলা হচ্ছে বেলুচিস্তান ন্যাশনাল আর্মি। আর এই একত্রীকরণের পুরো কাজটা করেছে আমাদের এজেন্সি। এখন এই বেলুচিস্তান ন্যাশনাল আর্মি পাকিস্তানের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, আর আমাদের কাছে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে ঘাতক অস্ত্র। আর যেহেতু ভারতের সঙ্গে আফগানিস্তানেরও সম্পর্ক এখন ভীষণ ভালো, তাই এই গ্রুপের সঙ্গে তেহরিকি তালিবান পাকিস্তানও যোগ দিয়েছে। অন্য কোনো একদিন ভিডিওতে তেহরিকি তালিবান পাকিস্তান সম্পর্কে ডিটেলসে জানাবো। অতএব এই দুটো গ্রুপ বেলুচ রাজি অজয় সংগর, যেটা এখন বেলুচিস্তান ন্যাশনাল আর্মি নামে পরিচিত, আর তেহরিকি তালিবান পাকিস্তান মিলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কঠিন লড়াই চালাচ্ছে। শোনা যাচ্ছে ভারতের এজেন্সি তাদেরকে ট্রেনিং দিয়ে রোজ দিন আরও শক্তিশালী করে তুলেছে। এখন তাদের লক্ষ্য হলো পাকিস্তানের ফ্রন্টিয়ার কোরের সদর দপ্তর, কোয়েটার বিভিন্ন ক্যাম্প আর মিলিটারি আউটপোস্টগুলোকে টার্গেট করা। তারা কিভাবে কাজ করছে, যেমন বেলুচিস্তান থেকে খনিজ সম্পদে পূর্ণ যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলোর লাইনকে উড়িয়ে দিচ্ছে, মাঝে মাঝে তো ট্রেন শুদ্ধই হাইজ্যাক করে নিচ্ছে। 2, রেল যোগাযোগ, ব্রিজ, সড়ক পথ এগুলো বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিচ্ছে এবং বেলুচিস্তানকে মূল পাকিস্তান থেকে আলাদা করে ফেলছে। আর 3, বেলুচিস্তানে চীনা ইঞ্জিনিয়ার এবং নাগরিকদের ওপরে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর 4, তারা এক ধরনের বোমা ব্যবহার করছে যাকে বলা হয় ইম্প্রুভাইজড এক্সক্লুসিভ ডিভাইস, অটোমেটিক রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করে এই বোমার সাহায্যেই হঠাৎ করে সেনাবাহিনীর কনভয়কে তারা উড়িয়ে দিচ্ছে। আর এর ফলে পাকিস্তানের সেনাবাহিনীর ওপরে এক ধরনের চাপ তৈরি হচ্ছে। মিলিটারি পরিভাষায় যে চাপকে বলা হয় মিলিটারি অ্যাট্রিশন, অর্থাৎ পাকিস্তানকে আরও বেশি খরচ করে বেলুচিস্তানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতি মাসেই বেলুচিস্তানের সেনাদের বাজেট রীতিমতো বাড়াতে হবে। মানে যত বেশি হামলা হবে, যত বেশি ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হবে, পাকিস্তানের সেনাবাহিনীর খরচ ততটাই বাড়বে। একটা সময় আসবে যখন পাকিস্তানের বাজেট এতটাই কমে যাবে যে বেলুচিস্তানকে নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়বে পাকিস্তান আর্মির পক্ষে। আর আমাদেরকে সময় নিয়ে সেই সময়টার জন্যই অপেক্ষা করতে হবে। আশা করি বেলুচিস্তানে আমাদের কি ধরনের অপারেশন চলছে এটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন যদি জিজ্ঞেস করেন যে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কি করছি আন্তর্জাতিক লেভেলে, তো এই বিষয়টাও আমি পয়েন্ট করে বলছি। যেমন 1, বেলুচিস্তানকে স্বাধীন দেশ হিসাবে গঠন করার জন্য বালুচ নেতারা বেলুচিস্তান লিবারেশন চার্টার প্রকাশ করেছে। চার্টার মানে হলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই চার্টার অনুযায়ী বেলুচিস্তানের মানচিত্র হবে এরকম, কোয়েটা হবে স্বাধীন বেলুচিস্তানের রাজধানী, তাদের পতাকা হবে এরকম, আর তাদের জাতীয় সঙ্গীতটা হবে এটা। আর স্বাধীন বেলুচিস্তানের এই সিম্বলগুলোকে আন্তর্জাতিক স্তরে জোরসোর করে আমরা প্রচার করছি। আর 2, আমরা জানি একটা স্বাধীন রাষ্ট্রের একটা সরকার থাকে, এই জন্য ভারতের সহযোগিতায় বালুচ নেতারা একটা প্রবাসী সরকার বা গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করার উদ্যোগ নিয়েছে। যেমন তিব্বতের সরকার ভারতের ধর্মশালায় থাকে এবং স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাচ্ছে, তেমন খুব শীঘ্রই বেলুচিস্তান গভর্নমেন্ট ইন এক্সাইল গঠিত হবে। আর এই সরকার বিভিন্ন দেশের কাছে তাদের জনগোষ্ঠীর ওপরে অত্যাচারের কথা প্রচার করবে এবং বিভিন্ন দেশে গিয়ে স্বাধীনতার জন্য স্বীকৃতি চাইবে। আর 3, একটা স্বাধীন দেশের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো যে তাদের একটা সেনাবাহিনী থাকবে। একটু আগেই আমি বলেছি ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যেকটা লিবারেশন আর্মি এখন এক ছাতার তলায় এসে গঠন করেছে বেলুচিস্তান ন্যাশনাল আর্মি বা বেলুচিস্তান জাতীয় সেনাবাহিনী। আর 4, বালুচ নেতারা চাইছেন যে নতুন দিল্লি যেন তাদেরকে বেলুচ রাষ্ট্রের একটা দূতাবাস খোলার অনুমতি দেয়, মানে দিল্লিতে বেলুচিস্তানের দূতাবাস তৈরি করে দেয়। এখন প্রশ্ন হলো ভারত কি সেটা করে দিতে পারবে? দেখুন, এখনই অফিসিয়ালি বেলুচিস্তানের রাষ্ট্রীয় দূতাবাসকে হয়তো স্বীকৃতি ভারত দিতে পারবে না, তার
বদলে একটা মধ্যবর্তী পথ বেছে নেবে, সেটা হলো কালচারাল অফিস। দিল্লিতে খুব শীঘ্রই একটা বেলুচিস্তান কালচারাল অফিস প্রতিষ্ঠিত হবে, যার নাম আলাদা হলেও এর কাজ কিন্তু রাষ্ট্রীয় দূতাবাসের মতোই হবে। আর 5, একটা স্বাধীন দেশের শর্ত হলো তার সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের শর্ত পূরণ করতে হলে আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। এখন এই স্বীকৃতি দুরকমভাবে পাওয়া যায়। 1, হয় অধিকাংশ দেশ বেলুচিস্তানকে রাষ্ট্র হিসেবে মেনে নেবে, অথবা 2, জাতিসংঘ বেলুচিস্তানকে নতুন সদস্য রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্ত করবে। উদাহরণ হিসেবে বলা যায়, সার্বিয়া এবং কোসোভোর নাম আমেরিকা কোসোভোকে সমর্থন দিয়েছিল বলেই সার্বিয়ার বিরুদ্ধে লড়াই করে কোসোভো নতুন দেশ হতে পেরেছে, কিন্তু জাতিসংঘ কিন্তু এখনও তাদেরকে স্বীকৃতি দেয়নি। এখন যদি আপনি প্রশ্ন করেন যে জাতিসংঘের স্বীকৃতি কিভাবে পেতে হয়, দেখুন জাতিসংঘে 15টা সদস্য থাকে, 5 জন সদস্য হচ্ছে স্থায়ী সদস্য আর 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। কমপক্ষে 9 সদস্যের অনুমোদন দরকার। তবে কোনো স্থায়ী সদস্য যদি ভেটো দেয় বা বাধা দেয় তাহলে কিন্তু আর হবে না। এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্যের নাম কি? আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না, ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য এবং হলো ফ্রান্স। এই 5টা স্থায়ী সদস্যের মধ্যে যে সদস্য ভেটো সবার আগে দিতে পারে তার নাম হচ্ছে চায়না বা চীন। এজন্যই বেলুচ নেতারা ভারতের সহযোগিতায় চীনের সঙ্গে কিন্তু একটা ব্যাকডোর কথাবার্তা বলতে শুরু করেছে। কূটনৈতিকভাবে চীনকে বোঝানো হচ্ছে বেলুচিস্তানের অধিবাসীদের সমর্থন ছাড়া চীনের গোয়াদার বন্দর কিন্তু কোনো রকমভাবেই কার্যকর হবে না, সিপেক কিন্তু ফেল করে যাবে। অতএব চীন বেলুচিস্তান ন্যাশনাল আর্মির সঙ্গে আলোচনায় বসুক। দেখুন, এমন নয় যে চীন এরকম বিদ্রোহী গ্রুপের সঙ্গে আগে কখনো আলোচনায় বসেনি। আমরা জানি মায়ানমারের রাখাইন প্রদেশে তাদের একটা বন্দরকে রক্ষা করবার জন্য চীন আরাকান আর্মির সঙ্গে কিন্তু আপোষ করেছে। সেই একই রকমভাবে বেলুচ ন্যাশনাল আর্মির সঙ্গে আপোষ করলেই ব্যাপারটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আমাদের সহযোগিতায় বেলুচ নেতারা এই কৌশলে অলরেডি পা বাড়িয়েছে। যদি এটা সফল হয় তাহলে ভেটো সমস্যা উঠে যাবে আর বাকি দেশগুলো আমাদের পাশে এসে দাঁড়াবে। এখন অবশ্য জাতিসংঘের সাধারণ পরিষদে 2/3 দেশের সমর্থন দরকার হবে। এটার জন্য আমরা দায়িত্ব নিয়ে অলরেডি আন্তর্জাতিক স্তরে ক্যাম্পেইন করতে শুরু করেছি। সব মিলিয়ে এখন আমরা দুটো ফ্রন্টে কাজ করছি। আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের মিডিয়া যুদ্ধ চলছে যাতে বিশ্ববাসীর কাছে বেলুচ নাগরিকদের ওপরে পাকিস্তানের বর্বর নির্যাতনের কথা আমরা ঠিকঠাক করে প্রচার করতে পারি। আর বেলুচ ন্যাশনাল আর্মির লাগাতার পাকিস্তানের আর্মির ওপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, যাতে করে পাকিস্তান প্রতিদিন তাদের সেনা বাজেট বাড়াতে বাধ্য হয়। আর এভাবে বাজেট বাড়াতে বাড়াতে একসময় অর্থের অভাবে বেলুচিস্তানের ওপর থেকেই পাকিস্তানের নিয়ন্ত্রণ উঠে যাবে। আর সেই সুযোগে বেলুচিস্তান ন্যাশনাল আর্মি সম্পূর্ণভাবে বেলুচিস্তানের মাটির ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তো এই হলো সম্পূর্ণ কথা। আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এতদিন আপনারা বেলুচিস্তান নিয়ে ভাষা ভাষা টুকরো টুকরো কাহিনী শুনেছিলেন। আজ আশা করি এই ভিডিওর মাধ্যমে বেলুচিস্তানের সম্পূর্ণ বিষয়টাকে আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনার কি মনে হয় বাংলাদেশের মতো বেলুচিস্তানকেও কি আমরা স্বাধীন করে দিতে পারবো। কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।